আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আসাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এর মধ্যেই সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মুখোমুখি অবস্থানে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, লাইন অফ কন্ট্রোল জুড়ে বেশ কয়েকটি ভারতীয় চেকপোস্টে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। তবে পাকিস্তানের দাবি, ভারতীয় বাহিনী আগে গুলি ছুড়েছে, তবে এই গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলার পর প্রথমে ভারত, তারপরে পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এক গুচ্ছ করা ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে ওয়াঘা আটারি সমন্বিত সীমান্ত চৌকির বন্ধের ঘোষণার পাশাপাশি প্রতিপক্ষ দেশের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের ঘোষণাও দিয়েছে দুই দেশ। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান আবার ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিসাব নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এদিকে যুদ্ধংদেহী অবস্থানে থাকা দুই দেশকেই সর্বোচ্চ সংযত প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাকিব হাসান, আরটিভি। ৭১-এর চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির আহ্বায়ক কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। সকালে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। এ সময় দলের রূপরেখা এবং পরবর্তী পরিকল্পনা সহ বিস্তারিত তুলে ধরেন শওকত মাহমুদ। নাজমুল হুদার রিপোর্ট। নতুন দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে রাজনীতির ময়দানে যাত্রা করলেন ৮০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। জনতা পার্টি বাংলাদেশ নামে দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। সকালে রাজধানীর একটি হোটেলে দলটির আংশিক কমিটি ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে মহাসচিব শওকত মাহমুদ। দীর্ঘ ৩২ বছর নিরাপদ সড়কের জন্য আন্দোলন করলেও কোনো সরকারের সহযোগিতা না পাওয়ার কথা জানান ইলিয়াস কাঞ্চন, তাই রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এ দেশের জন্য আমি কাজ করতে চাই। সূচনা ইশতেহারে শওকত মাহমুদ বলেন, ৭১-এর চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষায় সব বৈষম্য, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় জনতা পার্টি বাংলাদেশ। জাতির এই মহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে, জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন দলে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সরকারি কর্মকর্তা সহ সব অঙ্গনের লোকজনকে রাখা হয়েছে। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে কাতার থেকে রওনা করেন তিনি। শনিবার সকাল ৯:৩০টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে যাবেন প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবেন। আনুষ্ঠানিকতা শেষ করে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণেরও আহ্বান জানান তিনি। সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। শাসন হবে 5 বছরের জন্য, জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। বাজারে নতুন চাল আসতে শুরু করলেও কমেনি দাম। আগের দামে বিক্রি হচ্ছে চিকন মোটা সব ধরনের চাল। সেই সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম, যদিও আগের অবস্থানেই আছে মাছ মাংস। বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানিদের মজুতদারির কারণেই এখনও দাম কমছে না চালের। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। বাজারে আসতে শুরু করেছে নতুন চাল, কিন্তু এখনো কমেনি বাঙালির প্রধান এ খাদ্যের দাম। বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানির অতি মজুদের কারণেই কমছে না বাজার মূল্য। দাম তো কমতেছে না, দাম তো ওই আগের পুরান যেই দাম বিক্রি করতে আছে নতুন চালে এই দাম। আটাই চালে এখন 57 টাকা 58 টাকা, এখন তো 50-52 টাকা হওয়ার কথা, কিন্তু তারপরেও তো ওই যে কর্পোরেট কোম্পানিগুলো মাল তো আগে কিনা ফেলায়। এদিকে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম, অন্যদিকে শীতকালীন সবজি বিদায় নিচ্ছে বাজার থেকে, উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। তবে দাম তুলনামূলকভাবে বেড়েছে কিছুটা। মাছ মাংস আছে আগের অবস্থানেই। সবজির দাম আছে মোটামুটি, নতুন নতুন নামতেছে, তাতে দাম একটু বেশি দেয় মনে হইতেছে। পেঁয়াজ এখন বর্তমানে 55-50 টাকা এরকম দাম বাড়ছে, 5 টাকা বাড়ছে। পাইকারি দর 47, 48, 50, আর খুচরা 55 আছে, 60 আছে দোকানদাররা। নিত্যপণ্যের এই মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ। বলছেন সরকারের উচিত নিয়মিত বাজার নজরদারিতে রাখা। এখন আসলে আমরা তো জনগণ, আমাদের কিছু নাই, বাড়লো আমাদের খেতে হবে। সরকারগুলো আসলে এই জিনিসগুলো কেন বাড়লো, কি কারণে বাড়লো, এই জিনিসগুলো সরকার একটু পরীক্ষা করা দরকার। চাউলের দামটা আসলে সাধারণ মানুষের জন্য এটা একটু ক্রিটিক্যাল অবস্থা। এখন মানে এটা বাজার মনিটরিং করার জন্য একটু নিয়ন্ত্রণের ভিতর থাকলে পরে আমার মনে হয় সবচেয়ে কি ভালো হয়। কায়েস রাহাত, RTV, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসসির আর্থিক অনিয়মের তদন্ত করবে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। শুক্রবার সকালে ধানমন্ডিতে মশক নিধন অভিযানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সে সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান নগরীর 10টি জোনে মশক নিধনের নিয়মিত অভিযানের পাশাপাশি 10টি বিশেষ অভিযানের পরিকল্পনা রয়েছে। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন নিয়ে ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাতে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সে সময় তদবির বাণিজ্যের অভিযোগে অব্যাহতি দেয়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। জানতে চাওয়া হয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। অবৈধ সম্পদের অভিযোগ এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। এরকম কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই, আমাদের মন্ত্রণালয়ে এরকম কোনো অভিযোগও নেই। আরেক প্রশ্নের জবাবে এলজিইডি সচিব জানান উপদেষ্টার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে তার কাছে কোনো তথ্য নেই। এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব। পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এদিন ধানমন্ডির লেক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়, ছিটানো হয় মশার ওষুধ। সে সময় দক্ষিণ সিটির প্রশাসক জানান চলতি মৌসুমে বর্ষাকাল সামনে রেখে কাজ শুরু করেছে কর্পোরেশন। দক্ষিণ সিটির আওতায় 10টি জোন আছে, 10টি জোনে আমরা 10টা বিশেষ কার্যক্রম নিব এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে, কারণ এতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কোনো রকম শৈথিল্যতা নেই। কর্মসূচি থেকে এলাকাবাসীকে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। আপনারা স্ব অবস্থানে থেকে পরিষ্কার। শাকিবুর রহমান, RTV, ঢাকা।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ধর্মবিদ্বেষী ও ইসলাম বিরোধী আখ্যা দিয়ে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে দলটি এ দাবি জানায়। একই সঙ্গে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ করে দলটি। এই সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসিমি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ। গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে এক কর্মশালার আয়োজন করেছে কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি প্রতিনিধি, কূটনৈতিক, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী, দেশি বিদেশি অতিথি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ও আয়নাঘরে থাকা বন্দীদের অভিজ্ঞতা শেয়ার করেন ভুক্তভোগীরা। কর্মশালায় গুমের শিকার ব্যক্তিবর্গ ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। আওয়ামী লীগকে নির্বাহী আদেশে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছে এবি পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ফুয়াদ। আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে হবে। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেন, আগামী ১০০ দিনের মধ্যে দেশের ৬৪ জেলায় গণসংযোগ চালানো হবে। দাবি পূরণ না হলে আগামী ৩৬ জুলাই মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১২ সদস্য সহ ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এ পর্যন্ত প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া অবরুদ্ধ পশ্চিম তীরের হেব্রন, নাবলুস ও তুর কারিম সহ বেশ কয়েকটি শহরে হামলা অব্যাহত রেখেছে তারা। এদিকে ফিলিস্তিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে নরওয়ে। মারি অ্যান্টনেট সেদিনকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রেয়াস মৎফেল্ট। দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো ও কৌশলগত উন্নয়নে কাতার ফাউন্ডেশনের সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার কাতার সফরসঙ্গী ৪ নারী ক্রীড়াবিদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এই সংবাদ সম্মেলনে পুরো সফরে নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ৪ ক্রীড়াবিদ। দেশের ফুটবলের উন্নয়ন ও খেলোয়াড়দের ইনজুরি রিহ্যাবিলিটেশনের জন্য কাতার ফাউন্ডেশনের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ২ নারী ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। এছাড়া কাতারের নারী ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ পাশে থাকতে পারে বলে জানান সফরসঙ্গী ২ নারী ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। করার সুযোগ আছে বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারের কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না। কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।